সেই সময় যে ইন্টারভিউ গুলো প্রকাশিত হয়েছে তার মধ্যে একটি ইন্টারভিউ আমিও করেছি, এবং আমি টেলিফোনে ইন্টারভিউ করেছি, টেলিফোন ইন্টারভিউ রেকর্ডেড। এবং সেই ইন্টারভিউতে আমি যেটাই জানতে চেয়েছিলাম প্রথমে, যে 17ই মে তো প্রত্যাবর্তন দিবস, সেক্ষেত্রে আপনার তো এখানে প্রত্যাবর্তন হলো না, তাহলে কি আমরা আশা করছি 2027 প্রত্যাবর্তন হতে পারে? তিনি কিন্তু আমাকে যেটা উত্তর দিয়েছেন, সেই উত্তরটায় কিন্তু আমি অন্য সংবাদ মাধ্যমে কি দিয়েছেন আমি সেটার মধ্যে যাচ্ছি না, কিন্তু আমাকে তিনি যেটা বলেছেন, এবং সেটা আমাকে অন্যরা অনেকে ইমেলে নিয়েছেন, কিন্তু আমি তাকে টেলিফোনে নিয়েছি, এবং তিনি আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি সময়সীমা বলছি না, কিন্তু একটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে এই আমার প্রত্যাবর্তন। তবে এটা নিশ্চিত যে দেশে ফিরছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার যেটা যদি বলেন এবার কেন তিনি এরকম কথা বললেন, কেবলমাত্র চাঙ্গা করা, অবশ্যই কেবলমাত্র চাঙ্গা করা তো একটা বটেই, এটা তো কোনো সন্দেহ নেই, কিন্তু এটা ঘটনা আমার মনে হয়েছে তিনি কোনো একটা রণনীতি তৈরি করছেন, যে রণনীতির সময় যেদিন ঘোষণা করবেন আচমকা, সেদিন পৌঁছবে, আশা করছেন তিনি যে অন্তত সেদিন 1 কোটির ওপর মানুষ সেদিন ঢাকায় আসবে, তো সেটার পরীক্ষা তিনি করতে চান, এবং সেই নিশ্চিত তার প্রস্তুতি চলছে, এটুকু বলতে পারি, প্রস্তুতি চলছে। আপনারা জুলাই আগস্টে যা দেখেছেন তার 10 গুণ দেখতে পাবেন বলে আশা করছি। কারণ আওয়ামী লীগের সমর্থক 3-4 কোটি বাংলাদেশে আছে, 1 কোটি চলে আসাটা কোনো ব্যাপার না। এবং এই ইন্টারভিউটা বেরোনোর পর আমি নিজে ব্যক্তিগতভাবে ফোন পাচ্ছি, এবং তারা বলছেন আপনারা বলুন আমরা কবে আসছেন, আমরা দলে দলে এয়ারপোর্ট রওনা হচ্ছি, দেখি কতকে গুলি চালায়। ফলে একটা নৈরাজ্য অরাজক অবস্থা আসতে পারে, এটার ফলে আমি বলছি না যে সুষ্ঠুভাবে তিনি ফিরতে পারবেন, এরকম আমার মনে হচ্ছে না। যেটা স্বাভাবিক, যেহেতু রাজনৈতিক নিষেধাজ্ঞা আছে, যেহেতু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সেক্ষেত্রে এইটাকে নিষেধাজ্ঞা অমান্য করে যাওয়াটার অর্থ হলো, তবে আমি তার সঙ্গে কথা বলেছি তিনি অত্যন্ত সাহসী, এবং তিনি মোটেই এটা কোনোভাবে মাঝখানে প্রচার হয়েছিল যে তিনি লিখিত দিচ্ছেন, মানে আসলে এআই মাধ্যমে দেওয়ার জন্য কেউ লিখে দিচ্ছেন, কোনোটাই ঘটনা নয়, এআই নয়, কিছুই না। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি অতীতে ইন্টারভিউ নিয়েছি, যেমন ইন্টারভিউ নিতে গিয়ে ভুল প্রশ্ন করলে ধমক খেয়েছি, এবারেও ভুল প্রশ্ন করতে ওনার মতে ভুল, কিন্তু আমি যেমন প্রশ্ন করেছিলাম দেশত্যাগী নেতারা কবে ফিরবেন, বলে আপনার সঙ্গে আমি একমত নই, ওরা কেউ দেশত্যাগী নয়, ওরা বাধ্য হয়েছে আসছে। তো এখন কবে ফিরবেন সেটা ওনার কথা থেকেও তিনি বলছেন, কবে ফিরবেন সেটা আমি বলছি না, কিন্তু আমি ফিরছি। কাউকে কাউকে তিনি বলেছেন ডিসেম্বরে ফিরবেন নাকি, এরকম বলেছেন। আমি আমার কাছে যেটা বিশ্লেষণ বলে মনে হয়, আওয়ামী লীগ একটা নিশ্চিতভাবে একটা পরিকল্পনা তৈরি করছে, যে পরিকল্পনা মাফিক তিনি উপস্থিত হবেন। অনেকেরই নানাবিধ প্রশ্ন চলে, আচ্ছা তিনি অডিওতে আছেন, ভিডিওতে আছেন, শারীরিক ভাবে আসছেন না কেন? আমার মনে হচ্ছে কিছুদিন পর শারীরিক ভাবে দেখতে পাবেন না, এটা আমার মনে হয়েছে। সেটা তার পরিণতি কি হবে আমি সেটা জানি না, বলতে পারবো না, কিন্তু মনে হয়েছে তিনি যাচ্ছেন। এটা এবারে তার কথা শুনে আমি যেহেতু নিজে কথা বলেছি, আমি কোনো ইন্টারভিউতে নয়, ইমেলে নয়, ফলে আমার কাছে মনে হয়েছে, এবং এটাও তিনি সর্বশেষ আর একটা কথাও আমাকে বলেছেন যে এর পরের বার আপনাকে শারীরিক সাক্ষাতে ইন্টারভিউ দেবো। তো আমার একটা প্রশ্ন ছিল, সেটা করা হয়নি, তখন সাক্ষাতে ইন্টারভিউ হলে আমি করবো যে আওয়ামী লীগের তিনি তো ফিরবেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ বলতে ভবিষ্যৎ নেতৃত্ব কি, সেটা একটু জানার ইচ্ছে ছিল, সেটা ভবিষ্যৎ দেখা হলে হয়তো তখন। উনি বলেছেন এরপরে সাক্ষাৎ, আমি যাওয়ার আগে আপনাকে সাক্ষাতের ইন্টারভিউ। তো আমি সেই দিনের জন্য অপেক্ষা করছি, যে এবং ধরে নিন যে আমার যেদিন সাক্ষাতের ইন্টারভিউ হবে তার কিছুদিনের মধ্যেই তিনি হয়তো ফিরবেন। দাদা খুবই স্পর্শকাতর বলবো ঠিক না, অনেক কিছুই আমরা আমাদের দেশের জন্য সেন্সেশনাল অনেক তথ্য উত্তেজক, আমি বলছি উত্তেজক, এবং আইন শৃঙ্খলার প্রশ্ন এতে জড়িত আছে, মানে খুব একটা বড় চ্যালেঞ্জ হবে তার। হয়তো এমন হলো যে এমন সময় তারেক রহমান বিদেশে গেছেন, শুনলেন যে শেখ হাসিনা ঢুকছে, এমন ঘটনাও ঘটতে পারে, আমি সময়টা এরকম একটা ভাবছি। দাদা আমি জানতে চাই, বাংলাদেশে আমাদের ধারণা বাংলাদেশের অনেক মানুষের ধারণা যে আমেরিকা এই চেঞ্জ
যেটা রিজিম চেঞ্জ বলা হয় 24-এর, সেটা করিয়েছে। এটা বাংলাদেশে অনেক মানুষের বদ্ধমূল ধারণা, যেটা টোটালটাই আমেরিকা করেছে। এর জন্য অনেক প্রিপারেশন, অনেক স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং, অ্যাক্টিভিটিস, ডোনাল্ড লু, পিটার হাস। কিন্তু এখন ব্রেন্ট ক্রিস্টেনসন তিনিও এককভাবে এবং এন্টি আওয়ামী লীগ যে ব্যাপারটা, আমেরিকা স্পষ্টভাবে আওয়ামী লীগকে গ্রহণ করছে না। আপনি যে কথাগুলো বললেন আমি এগুলো দ্বিমত করে উড়িয়ে দিচ্ছি, নট দ্যাট, বাট এই যে একটা ধারণা তৈরি হয়েছে আমেরিকা সর্বত্রকরণে এন্টি আমেরিকা ফোর্স রাখতে চায়, এন্টি আওয়ামী লীগ ফোর্স রাখতে চায় আমেরিকা। আওয়ামী লীগ থাকলে, শেখ হাসিনা থাকলে সে তার স্বার্থ উদ্ধার করতে পারবে না, সে তার চুক্তি হাসিল করতে পারবে না। এই বাস্তবতায় আদতে একটু টাফ মনে হয় নাকি, যে আপনি যেগুলো বললেন সেগুলো আসলে টাফ, যে ফ্যাক্টরটা আমেরিকা? না, ফ্যাক্টর আমেরিকা। আমেরিকার বিরুদ্ধে ভিয়েতনামিরাও যুদ্ধ করেছিল, খুবই টাফ যুদ্ধ, নাপাম বোমা ফেলেও জিততে পারেন। আমেরিকা শেষ যুদ্ধে কোনোদিন জেতে না। কোনো একটা লড়াই আমাকে দেখান যে আমেরিকা জয়লাভ করেছে। আমেরিকা এটা করে, ডিস্টেবিলাইজ করে, সবকিছুই করতে পারে, কিন্তু তাদের স্বার্থে তাদের পছন্দ নয়। তাদের তো পছন্দ ছিল জামায়াত ইসলাম, তাহলে একটা পরিবর্তন হয়েছে। তো তারেক রহমান সরকারকে, বিএনপি কে মেনে নিয়েছেন, একটা পরিবর্তন। আমেরিকা তো নিজের স্বার্থে চলে। আপনি লক্ষ্য করে দেখবেন এই গোটা ইন্টারভিউতে কোথাও শেখ হাসিনার আমেরিকা বিরোধী কোনো কথাবার্তা খুব নেই, প্রায় বলা যেতে পারে। হতেই পারত, কিন্তু সেরকম কিছু নেই। আমি জানি না কোনো নতুন কোনো পট পরিবর্তন ঘটবে কি, ঘটলে সেক্ষেত্রে আমেরিকার ভূমিকা ভিন্ন। আমেরিকা যেভাবে একটা ঘটনা আপনি দেখছেন যে রিক্সাতে আমেরিকার পতাকা দাঁড়িয়ে, তাদের তো পতাকার কোনো মর্যাদা নেই। পতাকাতে মানে আন্ডারওয়্যারও করা যায়, যেটা অন্য কোনো দেশে করা যায় না। সুতরাং আমেরিকার যে সাংস্কৃতিক বোধ, সেটা এতটাই, মানে যেটাকে এখন বলা হতো ইয়াঙ্কি কালচার। আমরা ঢাকার রাস্তায় ইয়াঙ্কি কালচার দেখতে পাচ্ছি। এবং যারা সামরিক, এখন জানি না খলিলুর রহমান সেই ধরনের ডিফেন্স চুক্তি করে এসছেন কিনা, যেখানে একটা আমেরিকার ঘাঁটি হতে পারে, কিছু হবে বলে হবে, কিন্তু তাতে মানে বিপ্লবীদের যুদ্ধ কোন সময় আটকে থাকে? বিপ্লবীরা যুদ্ধ করেন যদি সিদ্ধান্ত নেন, যত বড়ই শক্তিশালী কেউ হোক, তারা যুদ্ধ করবেন, তাতে মারা যাবেন, তাতে আবার জয়লাভও করবেন। ফলে যুদ্ধ শেষ পর্যন্ত জয়লাভটা জনতার হয়, যদি জনতা সঙ্গে থাকে। আপনি যদি বলেন যে আওয়ামী লীগের পাশে কোনো জনতা থাকবে না, তাহলে আমি বলবো যে যুদ্ধে নেমেও তিনি কিন্তু কোনো জয়লাভ করবেন না, তাকে কারাগারে যেতে হবে, হয়তো সেই আদেশ অনুসারে ফাঁকি হয়ে যেতে। তার মনোভাব যে এরকমই, যে এটা হোক, কিন্তু আমি জানি না সেটা কতটা বাস্তব, কতটা হওয়া সম্ভব। এবং এই ইন্টারভিউর পরে আমি বহুবার চেষ্টা করেছি ভারত সরকারের মতামত জানার, পররাষ্ট্র মতামত জানার, কেউ কোনো মন্তব্য করছেন না এবং সবাই নীরব। এই নীরবতাটা বেশ, মানে আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। একটা কিছু বলতে পারতেন যে না, শেখ হাসিনা ইন্টারভিউ গুলো সঠিক হয়নি, দেওয়া অনুচিত। উচিত তাও বলেননি, অনুচিত তাও বলেননি, কিছুই বলেননি, কোনো মন্তব্য। বরঞ্চ আমি জানি বাংলাদেশের হাই কমিশন খুবই মানে নার্ভাস। তাদের অনেকে কেউ কেউ ভাবছেন তাদের চাকরি চলে যেতে পারে, কারণ তারা এসব রুখতে এখানে ব্যর্থ হয়েছে। তারা এখানকার এত মিডিয়ার সঙ্গে যোগাযোগ করলেন, এত কিছু করলেন, সম্পাদকদের সঙ্গে ব্রেকফাস্ট থেকে নৈশভোজ সব খেলেন, তারপরেও এত ইন্টারভিউ বেরিয়ে যাচ্ছে কি করে? এত ইন্টারভিউ হচ্ছে, তাও একজন নিষিদ্ধ পার্টির নেতার। ফলে এটা ভারতীয় সাংবাদিকরা, তারা তো এখানে ফ্রি না। এখানে যদি তারেক রহমান ইন্টারভিউ দেন, সবাই একই গুরুত্ব দিয়েছে, এবং আমি বলছি শেখ হাসিনার থেকে আরো বেশি গুরুত্ব দিয়েছে। সুতরাং বাংলাদেশে সেটা করা উচিত। এই যারা মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি বা যারা মিডিয়া ইনফ্লুয়েন্স করতে পারে, তাদেরকে তারেক রহমানকে দিয়ে একটা সাক্ষাৎকারের কাউন্টার তারেক রহমানকে দিয়ে করানো উচিত আমার মনে হয়। সেটা হলে একটা বোঝা যেত, কিন্তু তারা তো সেই উদ্যোগটাও নিচ্ছেন না। তারা তাদের পছন্দের একটা দুটো লোককে দিয়ে হয়তো করাতে পারেন সাক্ষাৎকার, যেটা ইম্প্যাক্ট হবে না। এটার যে ইম্প্যাক্ট, আজকে একটা আপনি অনুষ্ঠান করতে বাধ্য হয়েছে, বুঝতেই তো পারছেন যে একটা ইম্প্যাক্ট হয়েছে, একটা ইম্প্যাক্ট হয়েছে। এরকম ইম্প্যাক্টের ইন্টারভিউ চাই। এইটার একটা, আজকের দিনে মিডিয়াতে আপনি কতটা নিজের এজেন্ডা সেট করতে পারছেন, সেটার উপর সেই পারসেপশনটা তৈরি হয়। সেই পারসেপশনের যুদ্ধে বিএনপি পিছিয়ে পড়ছে।
দাদা আমি শেষ করবো, একদম শেষ প্রান্তে চলে এসেছি। একজন দর্শক আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, বাংলাদেশে আসবেন কিনা জানান। আমার শেষ একটু ধরিয়ে দিতে যে আপনি বলছিলেন যে শেখ হাসিনা বলে আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন না, কিন্তু আমরা বোধহয় এইটুকু দেখেছি আনন্দবাজারেই যে উনি যদি ফিরে আসেন তাহলে আমেরিকার সঙ্গে চুক্তি কোটি 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 করে ছিঁড়ে ফেলে দিবেন, এরকম বোধহয় বলেছেন সম্ভবত, আমরা যতটুকু জানি আর কি। আমি জানি না, আনন্দবাজারকে বলেছেন হয়তো, কিন্তু আমি জানি না, হতে পারে যে এই চুক্তি সম্পর্কে তো বাংলাদেশের মানুষের প্রবল আপত্তি আছে, এটা ঘটনা আমি দেখছি। তো আপনাদের প্রথম সারির সংবাদপত্র চুক্তির সমালোচনা করে দিচ্ছি। হবে আমরা সীমান্তে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখেছি, গুলি বিনিময় হয়েছে, যেটা তার কোন সরকার আসার পর সীমান্ত হত্যা বন্ধ হয়েছিল, বরঞ্চ সীমান্ত হত্যা যদি বলি যে 2-4টা বেড়েছে। সব মিলিয়ে কি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্তে একটা বাড়তি উত্তেজনা দেখা যাচ্ছে না? এবং দেখবেন যে প্রথমবারের মতো মানে শুভেন্দু অধিকারী প্রায় জামাত জামাত কথা বলেন, কিন্তু এবার তিনি বাংলাদেশকে ইন্ডিকেট করে বলেছেন যে তৃণমূল কংগ্রেস বলি বা কংগ্রেস বলি, কমিউনিস্ট পার্টি বলি, সবাইকে বাদ দিয়ে বাংলাদেশের জামাতের চিরবিরানি বেড়ে গেছে। মানে তিনি স্পেসিফিক বাংলাদেশের জামাতকে নিয়ে বলছেন। তো এটা কি নতুন কোনো মাত্রা যোগ করবে না, বা আমি যদি বলি একটা উত্তেজনা তৈরি করবে না আমাদের এই দুই সীমান্তে? দেখুন, প্রথম কথা আমি বলবো, এক হাতে তালি বাজে না, তাই না? এবং আপনাকে এটার একটা স্পষ্ট অন্যভাবে আমি উত্তর দিই, পরে আমি মানে পুঙ্খানুপুঙ্খ বিষয়ে আসি। তারেক রহমান সরকার আসার পর, ক্ষমতায় আসার পর, যে ধরনের ভারতের পক্ষ থেকে উষ্ণতা দেখানো হয়েছে, প্রতিদানে সেই উষ্ণতা ভারত পাচ্ছে না। বরঞ্চ আমরা লক্ষ্য করছি যে ভারতের সঙ্গে যে ধরনের ক্রিমিনাল লজিক মানে অ্যাসিস্ট্যান্স যে চুক্তি, সেই একই ধরনের চুক্তি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ করছে। বাংলাদেশ চীন সফরে যাচ্ছে, চীনকে গুরুত্ব দিচ্ছে। আপনি ভারতের কাছে আস্থাবর্ধক, ভারতের জন্য কি সিদ্ধান্ত নিয়েছে তার একটা যদি উদাহরণ দেন। এই ভারত, তারেক রহমান সরকার তো এই উদ্যোগটা নিয়েছিল, এই উদ্যোগটা তো ভারত প্রতিদান দিল। আমি তো এখনো পর্যন্ত দেখিনি চীন বা পাকিস্তানের ক্ষেত্রে যতটা উদ্যোগী, ততটা তো ভারত থেকে উদ্যোগী। তার বড় প্রমাণ, যখন খলিলুর রহমান ভারতে ছিলেন, তারপরে সিদ্ধান্ত হয়েছিল যে দুই দেশের মধ্যে একটা যে সমস্ত যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে, ভারত থেকে বলা হয়েছিল এই যৌথ ওয়ার্কিং গ্রুপ গুলো বৈঠক, যেগুলো ইউনিসেফ আমলে বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো শুরু। আজ পর্যন্ত বাংলাদেশ সরকার একটারও সময় দেয়নি। কেন দেয়নি? বাংলাদেশ সরকারের কাছে, আমি বাংলাদেশের সাংবাদিকদের কাছে বলি যে আপনারা প্রশ্ন করুন যে ভারত বলছে যে তারা যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক চেয়েছে, আপনারা একটাও বৈঠক দিচ্ছেন না কেন? আপনি দেখুন, এতকাল বাদে গতকাল যৌথ নদী কমিশনের বৈঠকের অধীনে যে কারিগরি বিভাগ রয়েছে, সেটা গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা করলো। এটা একটা হাস্যকর, এই কারণেই হাস্যকর যে গঙ্গা চুক্তির মূল বিষয় হলো সুখা মৌসুমে পানির বাড় নিশ্চিত 35,000 কিউসেক। যদি 70,000-এর উপর হয়, সেক্ষেত্রে উভয় দেশ 35 পাবে। যদি 70,000-এর আরো বেশি হয়ে যায়, আরো 40 পাবেই। বাকিটা যাই হোক, সেটা বাংলাদেশ পাবে। আর তার থেকে যদি কমে যায়, 70 থেকেও যদি কমে যায়, তাহলে বাংলাদেশ 35,000 কিউসেক পাবেই। এটা ছিল চুক্তির বিষয়। এই চুক্তি বিষয়তে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কত পানি প্রবাহিত হয়। জুন মাসের পর থেকে তো ধরুন এরপরে জুলাইতে বন্যায়, বন্যায় তো পানির হিসাব করা সম্ভব না। কিন্তু আপনার দেশ, আমার দেশ, দুটো দেশই ডোবে বন্যায়। যে সময়টা পানি থাকে না, সেই সময়টায় দেখতে হয় পানি প্রবাহ কতটা হচ্ছে। আপনি 22 তারিখে এসে শুরু করছেন, যেটা নিয়ম চুক্তিটাই আছে যে প্রতি 10 দিন অন্তর একটা সাইকেল হবে। আর প্রতি 10 দিন অন্তর বাংলাদেশ পাবে 35 আর ভারত পাবে 35। তো 1 জুন হয়ে যাবে। তো এইটা আমার কাছে মনে হয়েছে একটা লোক দেখানো বৈঠক করছেন। কেন এপ্রিলে করলেন না বলুন তো? কেন মার্চে করলেন না বৈঠক? যদি আপনি আগ্রহী হন যে গঙ্গা চুক্তি করতে, আমার কাছে সন্দেহ হচ্ছে আপনি চান না চুক্তিটাও, কারণ এটা শেখ হাসিনা সই করেছিল। সুতরাং আপনি নতুন শর্ত জুড়তে চাইছেন, সেটা যা খুশি জড়ুন, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। সেটা তো দুবাই দেশ দেখবে বিচার বিবেচনা করে। প্রত্যেক দেশে নিজের স্বার্থ দেখবে, বাংলাদেশ স্বার্থ দেখবে, ভারতও তার। যে কারণে সম্পর্কটা, যদি সত্যি কথা বলেন, যে উষ্ণতা দেখা দিয়েছিল, শীতলতা দেখা দিয়েছিল। এবং এই শীতলতার কারণে ভারত থেকে নানাবিধ উত্তেজক ঘটনা ঘটানো হচ্ছে বা বলা হচ্ছে। এই যে শুরু করেছিলাম আমি যে এক হাতে তালি বাজে না,
এখন ধরুন সীমান্তে এটা ঘটনা, সীমান্ত উত্তেজনা বাড়বে। আপনি আরেকটা আমি একটু ক্লারিফাই করতে চাই, গত কিছুদিনের মধ্যে যে কয়েকটা সীমান্ত হত্যা হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যম লিখেছে এই প্রথম চোরা কারবারি নিহত, মধ্যরাত্রে সীমান্তে গেছে এবং ভারতীয় এলাকায় প্রবেশ করেছে। এটা বাংলাদেশের কাগজে লিখেছে, মানে নাম করা কাগজ, মানে ছোটখাটো কাগজ না। সেখান থেকেই পড়ি আমি, সুতরাং মধ্যরাত্রে কে সীমান্তে বেড়াতে যায়। কিন্তু আমি যদিও কোনো মৃত্যুকে সমর্থন করি না, একজনেরও মৃত্যু হওয়া উচিত নয়, তাকে বিচারের আওতায় আনা উচিত। কি পরিস্থিতিতে বিএসএফ এর একটা যুক্তি আছে, আমাদের উপর যদি চোরা কারবারিরা আক্রমণ করে তাহলে পাল্টা আক্রমণ করতেই হয়। আর মাঝরাতে কেন আসবে, সেটাই তো একটা অদ্ভুত বিষয়। ফলে এটা গেল একটা দিক। অন্য কেউ কিন্তু কোনো কাগজ বাংলাদেশি নাগরিক নিহত এরকম সংবাদ কিন্তু হচ্ছে না প্রকাশিত। বাংলাদেশ চোরা কারবারি নিহত প্রকাশিত। খুবই ভালো, সঠিক সংবাদ করেছেন বলেই আমার মনে হয়। অতীতের ঘটতো সেগুলোর ক্ষেত্রেও বেশিরভাগই তাই ঘটতো, কিন্তু মৃত্যু হওয়াটা অবাঞ্ছনীয় নয়। সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে জামায়াত ইসলামী নির্বাচন। এখন সীমান্তে শুভেন্দু অধিকারী, দেখুন এটা বিজেপি সরকারের নীতি, যে সেখানে তারা মনে করে অবৈধ অনুপ্রবেশকারীদের তাদের নিয়ম মাফিক ফেরত দেওয়ার প্রক্রিয়াটা এত জটিল, এত দীর্ঘ,